আপনার কি মনে হয়, আমি জানি না আপনি যদি স্টেটমেন্ট দিতে না চান, হ্যাঁ বলেন বলেন বলেন। সেটা হচ্ছে যে যেহেতু আপনি সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ। ওই সময়টাতে, শাবনুরের সঙ্গে যদি এরকম কোনো একটা সম্পর্ক থাকে, ডেফিনেটলি আপনি ইনফর্ম এটা আমার বা আপনি জানার জানতেন, কথা, জানার right? কথা এটা নাম্বার ওয়ান। সবারই কোশ্চেন আমার জানার কথা, কিন্তু যদি থেকেও থাকে তাহলে মানুষের জীবনের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু সাবজেক্ট আছে, কিছু কিছু সময় আছে যেটা তার নিজের মানুষ কেউ বলে না। হতে পারে না এরকম? আমরা তো এফডিসিতে দেখছি খুব ক্লোজ রিলেশন, আমরা সবাই একসাথে কাজ করছি, হিরো হিরোইনের সাথে এরকম রিলেশন থাকবেই সবার, ঠিক আছে? কিন্তু এটা যদি পরে প্রেম পর্যায়ে চলে যায় তাহলে তো এই জিনিসটা আমাকে বলবে না, কিংবা কাউকেই বলবে না, নোবডি, রাইট? মানে আপনি ইনফর্ম না, মানে বলতে চাচ্ছেন যে আপনি ইনফর্ম না। রাইট, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। এখন আমার কথা হচ্ছে যে এখান থেকে তো শুটিংয়ের পর তো তারপর আমরা যে যার বাসায় চলে গেলাম, তারপর যদি প্রেম প্রীতি করে থাকে তাহলে তো আমাদেরকে বলার কথা না, জানার কিন্তু কথা। একটা মানুষ সুইসাইডের মতো স্টেপ এত সহজে তো নেওয়ার কথা না, মানে জেনারেল পারসেপশন যেটা বলে। সালমান শাহর মতো এত বড় একটা মেগা স্টার, সে নিশ্চয়ই বুঝতো যে আমার পপুলারিটিটা কি বাংলাদেশের মানুষের কাছে। সুতরাং আমার এই ব্যক্তিগত ইন্টারেস্টকে আমি যদি নিজেকে শেষ করে দেই, এটা অনেক বড় একটা অপূরণীয় ক্ষতি। রাইট। সেই জায়গাটাই সে না বুঝে এরকম একটা ডিসিশন নিয়েছে, সেটাও মানাতে খুব মুশকিল। তার মানে তারপরে হয় কি, এটা আমাদের যদি সুইসাইডের কথাই আমরা বলি, Exactly, আমাদের এটা আপনারও হবে আমাদের হবে, মানে তখন তো আমরা অনেক ইয়াং ছিলাম, তাই না? বোধ শক্তি কম ছিল, ইমোশনও বেশি কাজ করতো। এখন হয়েছে কি, ওই বয়সটাতে মনে করেন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো লুকানের না, লুকাতে পারবো না, এরকম টাইপের একটা। যেরকম সালমানের এই ব্যাপারটা নিয়ে আমরা বিগত সময়ে কথা বলেছি, তারপরে অনেক সময় বলতাম না, কারণ হচ্ছে যে একবার ভুল বুঝে থাকলে এটা আবার নতুন করে বলার কিছু প্রয়োজন মনে করি না। কারণ কি, যতই শুদ্ধ কথা বলবেন ততই পাবলিক আমাদেরকে ভুল বলবেই, এরকম একটা ধারণা হয়ে আছে না? সবাই তো ইয়াং, আর সবাই তো একটা মানে স্টারিজমের মধ্যে আছে। সালমান শাবনূর, আমি, সব যারা আসছিল, এদের মধ্যে তো সুখ দুঃখ আছে, তাই না? ফ্যামিলি আছে, সুখ দুঃখ আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে। সালমান তো আমি যতটুকু দেখতাম ফ্যামিলির দিক থেকে একটু মানে মানে কি বলবো, ডিস্টেন্স ছিল, মানে ফ্যামিলির সাথে একটু ডিস্টেন্স ছিল, হয়তো বা ভাবির কারণে হতে পারে, কিংবা ওর মার কারণে হতে পারে। উনি তো তখন নীলা চৌধুরী, উনি তো তখন হচ্ছে যে জাতীয় পার্টি নিয়ে অনেক বিজি ছিলেন। এই জিনিসগুলো সালমান মানতে পারতো না। একটা ইয়াং একটা ছেলে আমরা, মনে করেন এই জিনিসগুলো আমার কাছে খুব মানে কষ্ট লাগতো, যে কিভাবে একটা ছেলে মানে এত কিছু মাথার মধ্যে নিয়ে কালকে সকালে আবার রোমান্টিক অভিনয় করছে, আবার ফাইট করছে, আবার হয়ে করছে। কিন্তু ওনার মা তো পলিটিক্যাল কারণে রাত বিরাতে অনেক জায়গায় ঘোরাঘুরি করতো, অনেক জায়গায় যেত না। ওইটা সালমানের সহ্য হইতো না জিনিসটা, এক নম্বর। তারপর মনে করেন ফ্যামিলি, আপনার সঙ্গে সে শেয়ার করতো বিষয়গুলো? আমি তো থাকতাম, যাইতাম সময়। তাহলে তো শাবনূরের বিষয়টা আপনার জানার কথা। আমাকেই নিয়ে যেত। কিন্তু হ্যাঁ, শাবনূর এই জিনিসটা তো পিবে এসে রিসেন্টলি আমাদেরকে এই জিনিসটা করলে, আগ পর্যন্ত আমরা জানতামই না বিষয়টা। কেউ জানি না, আমরা তো জানতাম যে ফিল্মের যে মানে ছবিটার যে এখানে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এসছে, আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, আপনি দেখেননি, কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে যে আসেন আপনি, যে আমি কালকে না পরশুদিন, আমি ইদানিং আগে ইউটিউব দেখতাম না, কারণ ইউটিউবে হচ্ছে যে ভুয়া নিউজ দেয়, অরিজিনাল নিউজ দেয়, কোনটা অরিজিনাল কোনটা ভুয়া, কয়েকবার মেরে ফেলেছে ইউটিউবে। এইমাত্র আপনাকে মেরে ফেলেছে, আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। এই মাত্র খবর এলো 4 সহযোগী সহ ভিলেনডন নিহত। ঠিক আছে, করার কিছু নেই। যাই হোক, বাঙালি যতদিন বোকা থাকবে ততদিন। মানে আমি আপনাকে এই প্রশ্নগুলো এই কারণেই করছি যে সালমান শাহর মৃত্যুর পরে অনেকগুলো বছর আমরা পার করে ফেলেছি, বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে, আপনার সাথে সেই জন্য ফ্রিলি কথা বলছে, রাইট? সো আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এখানে এসছে, এখানে সামিরার সাথে আপনার সম্পর্কের কথা এসছে, এখানে আপনি যেটা বললেন নীলা চৌধুরীকে নিয়ে সে ধরনের কথাও গুঞ্জন এসছে। এগুলো সবই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সত্য। আমি যে কথাটা বললাম এটা তো অবাস্তব না, এটা আপনি বলছেন আপনার জায়গা থেকে, ঠিক আছে। তখন তো মানে আমি কাছে থেকে যতটুকু দেখি, কিন্তু আমার কাছে মনে হয় কি ডন ভাই, মানে আপনার কথা যদি আমি মেনেই নেই, মানে আমি একদম সাধারণ মানুষের জায়গা থেকে বলছি, মেনে নিলেও আমি বললাম, আর না মেনে নিলেও বললাম, কারণ আমার দেখা না, এটা আমার চিন্তা চেতনা। আমি আপনাকে এখানে ডিনাই করছি না, কিন্তু আমার জায়গাটা হচ্ছে এটাই যে এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলো শেয়ার করাটা
ভেরি মাচ টাফ রেদার দ্যান শাবনুরের বিষয়টা শেয়ার করাটা। কেন বলছি? কারণ আমি আমার মায়ের কোনো বিষয় নিয়ে কিন্তু আমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেটা আমি আমার গার্লফ্রেন্ডের বিষয়টা শেয়ার করতে পারবো, আমি আমার বউয়ের বিষয়ে শেয়ার করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি শাবনুরের বিষয়ে কিছু জানলেন না, অথচ নীলা চৌধুরীর বিষয়ে জানলেন। মানে এই শাবনুরের বিষয়টা সারাদিন একসাথে তো থাকতাম, জানার আর কিছু দেখতেছি তো কি করছে, তাই না? কিন্তু এটা যদি রিয়েল হয় তাহলে ভেরি ব্যাড। কিন্তু ঘটনা হচ্ছে এটা একজন মেয়ে আরেকজন মেয়ে সহ্য করবে না, স্বাভাবিক ব্যাপার, সেটা নায়িকা হয়ে যায়। এটা ভাবির ক্ষেত্রে তো সেরকম কিছু একটা হয়েছে। আর আমরা দেখতাম সারাদিনই যেরকম আছে শেষ পর্যন্ত সেরকম আছে। এর মধ্যে কোনটা রিয়েল লাভ, কোনটা ফিল্মের জন্য কিংবা স্ক্রিনের জন্য, এটা একমাত্র সালমানের বুঝতো কিংবা সালমান। মানে সামহাও আপনি বলেছেন যে এটা হচ্ছে মনের ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি না, বাট অ্যাক্টিভিটিস এটা নিয়ে সন্দেহ করা যেতেই পারে। আর হচ্ছে যে ও খুব অস্থির ছিল মারা যাওয়ার কিছুদিন, 2-3 মাস খুব অস্থির ছিল। আর ওর বাসাতেও ভাবির সাথে রিলেশন ভালো ছিল না, কখন লাস্টের দিকে এসে। কারণ কি আন্টি প্রায় প্রায় ফোন করে গালাগালি করতো বাসায়, সালমানের বাসায় ভাবিকে গালাগালি করতো, ভাবির মাকে গালাগালি করতো যে তুই আমার ছেলেকে আলাদা করে ফেলেছিস, আমার ছেলেকে অমুক করেছিস, আমার ছেলেকে বের করে নিয়ে গেছিস বাসা থেকে। এই নানান বিষয় যেই জিনিসগুলো আমাদেরকে বলতো না কিন্তু বুঝতাম। তারপরে সময় সময় তো আমি তখন তো বড় টেলিফোন ছিল না একটা, মানে এয়ারটেলের খুব সম্ভবত 018 কত নাম্বার ছিল সালমানের, সিরিজেল, হ্যাঁ সিটিজেল, রাইট। ওইটা তো ফোন আসতো সময় সময়, ফোনে চিল্লাচ্ছিল, আমি কিছু জিজ্ঞেস করতাম না। ও তো যে অতিরিক্ত রাগও ছিল আবার, হ্যাঁ ইমোশনাল মানুষদের একটা জিনিস। কিন্তু আমরা তো বুঝতাম, জিজ্ঞাসা করতাম না, কারণ যদি না বলে তাহলে জিজ্ঞেস করার তো কোনো লাভ নেই, তাই না? ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিষয়, এটা ফ্যামিলি বিষয়, ওর মার বিষয়, ওর বাবার বিষয়, ওর ওয়াইফের বিষয়, ওর ঘরের বিষয়। ঘরের বিষয় যদি আপনি না বলেন আমি জিজ্ঞেস করতে চাই না আর কি। আপনাকে তখন বলবে যদি আপনি তার বেশি ক্লোজ হন কিংবা আপনার প্রতি একটা আস্থা থেকে থাকে, তাই না? তো আমরা শাবনূর সালমানের রোম্যান্টিকিজম যে জিনিসগুলো দেখেছি ওটা তো স্ক্রিনিং কিংবা ওইটা স্পটের বাইরে তো আর প্রেম প্রীতি ভালোবাসা থাকলে ওটা তো আমরা কীভাবে বলবো, তাই না? ওকে, পয়েন্ট। তবে ডন ভাই, আপনি কি কিছুটা বুঝতে পারছিলেন যে ওর দ্বারা এই ধরনের একটা ঘটনা সম্ভব? বা আমরা জানি প্রত্যেকটা মানুষের সুইসাইডাল অ্যাটেম্প বোঝা যায় না, তারপর আমি বলি এটা বাইরের জনগণ কিংবা বাইরের পাবলিক অডিয়েন্স বুঝবে না, যেটা আমি কাছে থেকে দেখেছি। এর আগে 2-3 বার এরকম অ্যাটেম্প নিয়েছিল। আমি এর আগে 2 বার দরজা ভেঙে বের করেছিলাম। আপনি? হ্যাঁ, আমি ছিলাম, আমার বন্ধু ছিল, আপনাদের সামনে এই ধরনের কাজ করেছে? আমার বন্ধু ছিল, ঘরের ভিতর থেকে আর বাথরুমের মধ্যে ঢুকে আর খুলছে না, চিল্লি কান্নাকাটি হয়ে রিস্ক। আপনাদের সামনে এই ধরনের কাজ এর আগে হয়েছিল কেন? ভাবির তো ইন্টারভিউ থেকে কিংবা ভাবি তো রিপোর্টই দিয়ে দিয়েছে। আরেকবার হচ্ছে যে অনেক ওষুধ খেয়ে তারপর মেট্রোপলিটন হসপিটাল ভর্তি হয়েছিল। তাহলে ওই সময়টাতে জিডি করেনি কেন? ওনাদের ব্যাপার। আর আমরা তো যখন দেখতাম হয়তো গেলাম, ভাবি হয়তো চিরগে, আমরা হয়তো শুটিং সালমান বাসায় আড্ডা মারছে, আমি সালমানের বন্ধু 2-1 জন, তো হয় না এরকম যে ফ্রি আছি চল বাসে যাই। এদিকে কিন্তু আমরা তো আনন্দে আছি, কিন্তু সালমান তো মন খারাপ, কারণ ভাবি তো চিরন, বুঝে যেতে পারছি। এর মতো অনেক বন্ধু ছিল, বলতো যে মানে পাগলামো করে তো লাভ নেই, লাইফটা গুছাতে হবে, তাই না? গোছানোর একটা ব্যাপার আছে না, একটা বিয়ে শাদী করছে, সংসার হয়েছে, তারপরে টপ মোস্ট একটা সুপারস্টার। এখন তো সামিরাকে তো লাভ করে বিয়ে করেছিল। আরে বাবা, এরকম আমি কি বললাম, এরকম প্রেম আমি জীবনেও দেখিনি। মানে এরকম প্রেম, এরকম ভালোবাসাবাসি দুজনের মধ্যে আমার চোখে পড়েনি। আমি অনেক ছবি দেখেছি কিংবা অনেক গল্প পড়েছি কিংবা অনেক রিয়েল ঘটনাও দেখেছি, পড়েছি পেপারে কিংবা গল্পের বইয়ে পড়েছি, সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু এরকম ভালোবাসাবাসি কেন বলতেছেন? কেন বলছি, কারণ এত ভালোবাসাবাসি, মানে এত ভালোবাসা নিজের চোখের সামনে যেটা দেখেছেন। অনেক সময় ঝগড়া লাগতো না নিজেদের মধ্যে অনেক সময় স্বাভাবিক। আপনি প্রেম প্রীতি করতে থাকবেই ঝগড়া লাগবে, সামান্য একটা বিষয় নিয়ে তো ঝগড়া লাগলো, তুই আমাকে খেতে বললো না কেন কিংবা হলো না কেন, এরকম একটা ব্যাপার। কিন্তু এতই ডিপ ভালোবাসাবাসি যে ওরা আবার একটু ঝগড়া হলো আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে একদম লাইলি মজনু এক জায়গায় গেলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, এটাও খুব ভালো ছিল, কিন্তু ঘটনা হচ্ছে তারপরেও মানুষের কিছু ব্যক্তিগত ব্যাপার, কিছু ব্যক্তিগত জিনিস থাকে যেটা মানুষ কাউকেই বলতে পারে না কিংবা বলতে চায় না। এর মতো কিছু কাজ করেছিল সালমানের ভিতরে। আর এর আগে সুইসাইডাল যে টেন্ডেন্সি, এইটা হচ্ছে যে মনে করেন এর আগেও হয়েছিল কয়েকবার, যার জন্যে আমি খেলে আল্লাহ করতাম, আল্লাহ কখন যে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে, কখন যে, কারণ তখন হচ্ছে টপ মাস্টার একটা ব্যাপার, তো সুপারস্টার, তাই না? অ্যান্ড আমি যা দেখেছি জনগণ তো তা দেখেনি। আমি সালমানকে রাত্রেবেলা কাঁদতে দেখেছি,
এমন কাঁদতো, হোয়াট ইজ দ্য রিজন? কাঁদতো হয়তো ফ্যামিলি নিয়ে হয়তো সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, বাবা মার ফ্যামিলি নিয়ে সুখ শান্তি পাচ্ছে না, এদিকে শিডিউল টিডুল নিয়ে ভেজাল ঝামেলা, এদিকে বয়কট, এই শিল্পী সমিতি থেকে বয়কট করালো, নানান কাহিনী নিয়ে। আমি সালমানকে আমি যতটুকু কাঁদতে দেখেছি, জনগণ, দেশের পাবলিক, পৃথিবীর কোনো লোক তো দেখেনি, তাই না? তা আমার কথা হচ্ছে, একটা সুপারস্টার, ওর তো কোনো কিছুর অভাব নাই, ও কাঁদবে কেন? এই কাঁদবে কেন এটা তো জিজ্ঞেস করতে পারছেন। দেখতেছি কান্না করছে একলা, আমি আমার বন্ধুকেও কিছু বলতে পারছি না, নিজেও সহ্য করতে পারছি না। এরকম কিছু ব্যাপার আছে না মানুষের জীবনের, আপনার জীবনেও আসতে পারে, এটা কোনো ব্যাপার না, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার চোখে দেখা যে একটা টপ মাস হিরো রাত 3টার সময় কাঁদতেছে কারণ ছাড়াই, নিশ্চয় কোনো একটা কারণ আছে, বুঝতে পারছি। সামিরা ওকে ইয়ে করতো না, ওকে ইয়ে দিত না, যে সান্ত্বনা দিত না যে তুমি ভাবি যখন থাকতো তখন তো আমাদের থাকা হতো না রাত্রে, আমরা রাত্রে তখন আর থাকতাম না, তখন গেলেও হয়তো বা চা নাস্তা খেয়ে গল্প টল্প চলে আসলাম, কিন্তু তখন তো আর টাইম পাইতাম না, মনে করেন 11টা পর্যন্ত শুটিং, খুব বেশি 11, 12, 1 ঘন্টা থাকা যায় ওদের, তারপর তো হাজব্যান্ড ওয়াইফ আমি চলে গেলাম বাসায়, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন অনেক সময় হতো না, ভাবি হয়তো চিটাং আছে, কিংবা ভাবি ঢাকারি বাসা আছে, ও এখানে আসছে, কিন্তু একলা হয় না, অনেক সময় একলা হয়ে যায় না, ওই একলা সময়গুলো একদম আমার কাছে অস্থির লাগতো, যে এই ছেলেটা সকালবেলা উঠে রোমান্টিক শুটিং করবে, আবার করছেও তাই, আমি দেখতেছি, কিন্তু অন্যজন তার বুঝতেছে না, রাইট? এটা কিন্তু খুব পেইনফুল। আমি তো রাত্রে সালমানকে আমি দেখলাম, ইস, গোলাপের মধ্যে একটা ছেলে, এত সুন্দর, এত ভালো, সব দিক থেকে সলভেন, কিন্তু কেন কান্না করছে? নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে। আর কান্না করাটাই স্বাভাবিক, তখনই তো আসবে ইন্টারনাল ব্যাপারগুলো, মানে মনের ভিতরকার ব্যাপারগুলো, যে ব্যাপারগুলো হয়তো বা কোনো বন্ধুকে হয়তো বা শেয়ার করতে পারছে না। খুবই ভয়ঙ্কর আসলে। হ্যাঁ, ওইটাই মনে হচ্ছিল আপনার কথা শুনতে। হ্যাঁ, তখন ওই মুহূর্তে একজন মানুষ কি করতে পারে? আর যদি বয়স কম হয় তাহলে তো আরো একটা অ্যাক্সিডেন্ট। স্লিপিং পিল নিত কখন আপনি দেখেছেন? স্লিপিং পিল নিয়ে আপনি যেটা বলছিলেন। না, স্লিপিং পিল না, সিগারেট টিকিট আমরা তো তখন থেকে খেতাম, সালমানও খেত, সিগারেট বেশি খেত সালমান। আচ্ছা, তারপরে ইয়াং জেনারেশন আমরা, বুঝলেন না, সবাই মোটামুটি। আপনাদের সমসাময়িক আর কে ছিলেন বন্ধু মহলে আপনি ছাড়া? আমি ছিলাম, তারপরে আরেকটা ছেলে ছিল মিঠু, ও পরবর্তীতে সামিরা যাকে বিয়ে করেছে আমরা তো শুনি সেও সালমানের ফ্রেন্ড ছিল। হ্যাঁ, মোস্তাক ভাইকে আমি একদিন দেখেছিলাম, সালমানের পরিচয় করে দিয়েছিল, একটা শুটিংয়ের সময় আসছিল, ওনারা সবাই সালমানের বন্ধু, ব্যাসের যে বন্ধু বান্ধবগুলো, ওনাকে ওই দিনই প্রথম দেখেছিলাম, তারপর দেখা নেই। আচ্ছা, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সালমান শাহ সুইসাইড করার পরে বাংলাদেশের ওই মুহূর্তে কি অবস্থা এটা বলার অপেক্ষা রাখে না, এবং অনেকগুলা সন্দেহ তখন একই সাথে ছুটতেছে, যেটা বলছিলাম। আমার কথা হচ্ছে, যখন হলো ঘটনাগুলো, তখন এত তৎপর হলো না কেন? তখন আন্টিরা এত তৎপর হলো না কেন? আপনি ওই সময়টাতে কোথায় ছিলেন? আমি বলি, তখন তো আমি বগুড়াতে। হ্যাঁ, আমার সাথে সালমানের লাস্ট দেখা হয়েছিল হচ্ছে 1 তারিখে। কত সালের কত মাসের 1 তারিখ? ওই মাসেরই 1 তারিখে। ও ওই যে মাসে সুইসাইডটা করে 6 তারিখে সুইসাইড করেছে। 6 তারিখে আমাদের কক্সবাজার থাকার কথা সকালের ফ্লাইটে। আচ্ছা, আমি আবার ওই আমরা শৈবালে উঠতাম, যে শৈবালের সব ফোন টোন করে রেডি করে রেখেছি, কারণ আমরা হচ্ছে যে 1 তারিখে আমরা গেলাম, ভাবি তখন চিটং। আচ্ছা, যাই হোক, এর আগে রাগারাগি করে চলে গেছে, জানি চিটং মানে ওনাদের বাড়িতে। হ্যাঁ, জানি না, রাগারাগি করে হয়তো চলে গেছে ভাবি, কোনো কারণ ওরাই বুঝে, ফ্যামিলিগত। তো চলে যাওয়ার পর 1-1.5 মাস না 2 মাসের মতন ভাবি ছিল না, ভাবি চিটং ছিল। তো 2 মাস পর যাই হোক, ফোনে কথাবার্তা, এটা সব রেডি ভাবিরা আনতে যাবো, চল। কারণ আমরাও দেখতেছি যে মানে ভাবি ছাড়া ঘরটা কিরকম একটা ব্যাপার না, মানে অগোছল হয়ে গেছে সব কিছু, টাইম টেবিল নেই, খাওয়া দাওয়ার নাই, ঠিক নেই, আবার শুটিংয়ের শিডিউল তো আর ছাড়া যাচ্ছে না, শিডিউল চলছে। ভাবি থাকলে একটা আলাদা ব্যাপার না, গোছানোর জন্য সব কিছু, একটা সংসার যা হয়। এলাম চল যাই। এই ভাবির সাথে সালমানের সাথে আমি, আমার একটা ফ্রেন্ড, সালমানের ছোটোবেলার ফ্রেন্ড ফারুক, আর হচ্ছে যে সালমান, 3 জন আমরা হচ্ছে যে সালমানের গাড়িতে নিয়ে গেলাম চিটংয়ে, রাত্রবেলা রওনা দিলাম, শুটিং শেষ করে রাত্রবেলা রওনা দিলাম, ভোরে পৌঁছালাম। যাই হোক, সারাদিন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা। আমি বললাম যে দোস্ত, আমি তো হচ্ছে যে বগুড়া যাব, বিকজ অফ আমার ভাই এসেছিল তখন 15 বছর পর সৌদি আরব থেকে, ও ভাইয়ের সাথে দেখা হয়নি আমার। চিন্তা করলাম যে যেহেতু
সালমান 3 তারিখে ঢাকায় যাবে, আমাদের ডিসিশন আর কি। সালমান 3 তারিখে সকালের ফ্লাইটে ঢাকায় এসে শিবলি সাদিকের একটা ছবি শুটিং করবে। আমি চিন্তালাম যে 6 তারিখে চলে যাব আমরা হচ্ছে কক্সবাজার, তার মানে আমার ভাইটার সাথে দেখা হবে না। তো এই 3 দিনের একটা 4 দিনের একটা গ্যাপ ছিল, গ্যাপে আমি চিন্তালাম যে আমি যদি ভাইটার সাথে দেখা করে যাই বগুড়াতে, তাহলে হচ্ছে যে সালমান আসার পর আমরা 6 তারিখে কক্সবাজার চলে গেলাম। মানে এই শিবলি ভাইয়ের ওই ছবিতে আমার শিডিউল ছিল না, যার জন্য সালমানের কাজ ছিল। সালমান 3-4 দিন কাজ করবে, এই ফাঁকে আমি বগুড়া ঘুরে আসবো, এই ডিসিশন আর কি। তো ভাবিরে বললাম, ভাবির আম্মা ছিল, কে তুমি বগুড়া যাবা কেন, তুমি একসাথে যে এলাম যে আমাদের শিডিউলগুলো এইভাবে সাজানো আছে, যার জন্য এই 3-4 দিনের গ্যাপে যদি আমি বগুড়া না যেতে পারি তাহলে আমার ভাইটার সাথে দেখা হবে না। 15 বছর পর আসলো। আচ্ছা। তো সালমান বললো যে দোস্ত কোনো অসুবিধা নেই, আমি তোকে উঠাই দেবো। ঠিক 11টার কোচ না 11:30 কোচ তখন ছিল, ডলফিন মেবি, কিংবা মানে আরও যেই ইয়েগুলো ছিল, গাড়িগুলো ছিল, ডলফিন খুব সম্ভবত ওদের বাড়ির কাছে স্টপে বাস স্ট্যান্ডটা ছিল কাউন্টার। তো আমরা তাড়াতাড়ি ডিনার সেরে সালমানের মানে ভাবিদের যে গাড়িটা ছিল, জিপটা ছিল পাজেরও, ওই জিপ নিয়ে সালমান ড্রাইভ করলো, ভাবি সামনে, আমরা পিছনে, আমি আর ফারুক পিছনে। তা আমি আর ফারুক হচ্ছে যে সালমান আগে টিকিট কাটার ব্যবস্থা করে দিয়েছিল, আমাদের একদম 5 মিনিট আগে এসেই আমরা দাঁড়াইছি ইয়েতে বাস স্ট্যান্ডে। আপনি কি চিটাগং থেকে বগুড়া যাচ্ছেন? চিটাগং থেকে, ওটাই আমার লাস্ট দেখা সালমানের সাথে। তারপরে কোলাগুলি করলাম, মানে বিদায় হাঁক দিলাম, বিদায় সময় যাওয়া হয়। আলাম তো আমাকে শুধু বললো একটা কারণে, যে তুই যেহেতু যাবি, তুই সকালে ঢাকায় নেমেই বগুড়া যাস না, তুই সকালে ঢাকায় নেমেই তুই শিবলি সাদিক বাড়িকে খুঁজে বের করবি, খুঁজে বের করে শিবলি সাদিককে বলবি যে 2 তারিখে আসবো না, 3 তারিখ সকাল থেকে শুটিং করবো, এইটুক নিউজ দিয়ে তারপর বগুড়া যাস। আমি ঠিক আছে। তারপর আমি ডাইরেক্ট কোচ থেকে নেমে এফডিসি গেছি, কারণ আমি জানি যে এফডিসির সেটে সব রেডি করা আছে, সালমান শুটিং করবে, কিন্তু ওই দিন তো সালমান আসবে না, সালমান তো চিটাগং, কেউ তো জানে না। এই জন্য আমি শিবলি বাড়ি যা বললাম, শিবলি ভাই সেট রেডি করে লাভ নাই, 3 তারিখ সকাল থেকে একবার কাজ করেন, কারণ সালমান বারবার বলছে যে 3 তারিখ সকাল থেকে কাজ করবে, সকাল ফ্লাইটে আসবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেন। এটা আমার কনফার্ম করেছে। আমি চিটাগং থেকে আসলাম, এখন বগুড়া যাচ্ছি, আমি বললাম আমার ভাইয়ের সাথে দেখা করতে। তো চলে গেলাম আমি 2 তারিখে বগুড়া 3, 4, 5, 6। তারপরে আমরা আসলে বগুড়া, আমি বললাম না ছোটোবেলা থেকেই খুব দুরন্তপনা ভালো লাগতো। আমার বাড়ির পাশে নদী, টারজান সাজতাম, টারজান হতাম, আর খুব ভালো সাঁতার কাটতাম, নদী যেহেতু আমার বাসার পাশে। কোন নদী ওটা? হ্যাঁ, করতোয়া। করতোয়া এখনকার করতোয়া, তখনকার করতোয়া পার্থক্য আছে। মনে হয় বগুড়া বাড়ি। হ্যাঁ, আমার বগুড়া বাড়ি। করতোয়া এখন ড্রেন হয়ে গেছে। এটা 30 বছর আগের কথা বললাম, বিফোর 30 ইয়ার্স। তো যাই হোক, ওই নদী ঘাটে আমি যখনই যাই তখনই হচ্ছে এলাকার ছোট ভাই কিংবা বন্ধু বান্ধব যারা আছে, ওরা তো মফস্বল একটা আলাদা বুঝে নি, ঢাকা থেকে আসলে কি, আর তার মধ্যে সেলিব্রিটি আরও মজা, সব ছোট ভাই ফ্রেন্ডরা আসে। আমি তখন একটা মানে যেটা আমরা বলি চুরুইবাতি কিংবা পিকনিক, নট পিকনিক, চুরুইবাতি টাইপ, ওইটা আমরা করি আর কি প্রত্যেকবার যখনই যাই নদীর ঘাটে, কিংবা ঢাকা আসার আগেও আমরা করতাম যখন বগুড়াতে ছিলাম। এখন গেলে হয় কি, হয়তো বছরে 1-2বার গেলাম, যে আমি নিজেই সবগুলো ডেকে রেডি করে রান্না বান্না নদীর ঘাটে বসে আমরা খাবো, এরকম একটা সেম জিনিস। শুক্রবার আমরা এরকম করতাম, শুক্রবার অলরেডি আমরা রান্না করে খাচ্ছি, খাওয়া দাওয়াটা শেষ। এখন আমাদের আরেকটা ফ্রেন্ড করে, দোস্ত নৌকা নিয়ে এসছে, আমরা নৌকা নিয়ে ঘুরবো, বুঝতে পারছি। তখন বিকেলের দিকে নৌকা নিয়ে আমরা নদীতে ঘুরছি। এমন সময় আমার একটা ফ্রেন্ড বললো, তো দোস্ত ওই গ্রামটা আছে, হয় না নৌকা নদী থেকে দেখা যায়, ওইটা ওই গ্রাম, ওইটা ওই গ্রাম। এই গ্রাম আমাদের একটা ছোটোবেলার বন্ধু আছে, পুতুল নাম ছেলেটার, হিন্দু, প্রায় চলো সাথে দেখা করেছি। আমি চল, ও তো দেখলে অবাক হয়ে যাবে, কারণ তখন তো নাম হয়ে গেছে, সেলিব্রিটি, এটা আলাদা মজা। এই জাস্ট নামছি আমি নৌকা থেকে, তারপর দেখি হাজার হাজার লোক আসতেছে, আমি তো অস্থির হয়ে গেলাম। আমি কী রে, এত বড় সুপারস্টার না, কিন্তু হাজার হাজার লোক আসতেছে, গিয়েছে সালমান শাহ মারা গেছে। আমি হাই কী কই, বোঝেন হিসাবটা, আমি শুনলাম কোথায় একদম এইটা। আমি যতগুলো জবানবন্দি ছিল সবগুলোতেই কথা বলেছেন। হ্যাঁ, সব ডিবি সিআইডি যারা দায়িত্বে ছিলেন তারাও খোঁজখবর নিয়ে দেখছেন যে আসলেই ঠিক আছে। তা তখন আমি শুনলাম, শোনার পর দেখি যে লোকজন সব, ভাই আপনি এই জায়গায় সালমান শাহ, আমি সালমান শাহ মারা গেছি কীভাবে? ভাই আমি কি বলছো, মানে কালকে বিদে দিয়ে আসলাম।
ওরা জানলো কিভাবে? হ্যাঁ, ওরা জানলো আর ওরা তো তখন বিকেলবেলা খবর শুনেছে বা ইয়ে হয়েছে। খবরে দেখলো, আর আমরা তো নদীতে। ও আচ্ছা। তো তখন বিকেলে একটা 5টার সময় না কয়টার সময় নিউজ না 4টা না 5টা, ওই নিউজে দেখছি। দেখার পর ডনের জায়গায় তখন দৌড়তে আসছে, কি যে সালমান শাহ দিকে মারা গেছে ডনের জায়গায়। পাবলিকের মনের মধ্যে একটা সবসময় একসাথে দেখি, কিন্তু তো এই টাইমটাতে ডন নাই কেন, এটা একটা কোশ্চেন আসতে পারে। স্বাভাবিক, খুব ইজি একটা ব্যাপার, স্বাভাবিক একটা ব্যাপার। তো সবসময় একসাথে থাকি, এখন নাই কেন? ওই যে কেন নাই, এটা তো আগেই বললাম আমরা। তো যাই হোক, যখন আমি দেখলাম পাবলিকরা আসলে সিরিয়াসলি বলছে, তখন আমি বললাম তাড়াতাড়ি নৌকা নিলাম, বাসায় ব্যাক করি। বাসায় ব্যাক করলাম, বাসায় ব্যাক করে এসে বাসায়, হ্যাঁ সালমান শাহ মারা গেছে। আমার বাবা বলছে, একটু আগে খবর বললো এই যে আনতেন। আমি কীভাবে মারা গেছে এখনও কিছু বলছে না, কীভাবে মারা গেছে। আমি চিন্তা নিলাম গাড়ি সালমান মারা যাওয়ার একটাই কারণ থাকতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট, এত স্পিডে গাড়ি চালায়। আর যখন মাথা গরম হয়ে যায় তখন তো আরও যে কী চালাই, ওটা না পাশে বসে থাকলে বুঝবেন না। কিংবা এফডিসির যারা সালমানের গাড়িতে চলেছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবে যে না বাপরে কই থেকে নামলাম, মানে আল্লাহ বাঁচাইলো, গাড়িতে বুঝছেন, এরকম একটা ব্যাপার। আমি চিন্তা করলাম এরকম কে মারা গেছে, আমি জিজ্ঞেস করতেছি, না তেমন কিছু বলেনি, 7টার খবরে দেখতে হবে। আমরা বসে আছি খবরে, সেম জিনিসটা এখনও মানে জানা যায়নি কীভাবে কী হলো। আমি চিন্তালাম যে নাইটেই ঢাকায় চলে আসবো। এইবার আসেন দেখেন কতটুকু কুপা লাগছে আমার। তখন আমি ঢাকায় আসতে পারলাম না। তখন হচ্ছে যে দিনের বেলা আমাদের ওখানে শ্রমিকদের সাথে স্টুডেন্টদের একটা মারামারি হয়েছে। আচ্ছা, আমাদের জেলা স্কুল, আজিজুল্লাহ কলেজ সব পাশাপাশি, বাস স্ট্যান্ড 7 মাথা, তাই না? ওই আজিজুল্লাহ কলেজের উপর দিয়ে যে গাড়িগুলো যায় ঢাকায় আসে কিংবা আরও অন্য কোথাও যায়, ওই গাড়ি ওইখানেই কলেজের একটা স্টুডেন্টের সাথে গন্ডগোল হচ্ছে, একটা স্টুডেন্ট মারা গেছে। এই জন্য কলেজের স্টুডেন্টরা পুরা গাড়ি টাড়ি বন্ধ করেছে, পুরা মানে লং জার্নি, মানে দূরপাল্লার বাসটা সব বন্ধ। এবার আমি কীভাবে আসবো চিন্তা করছি। কালকে খুলবে, পরশুদিন খুলবে, এরকম করতে করতে 9 তারিখে খুললো আর কি স্ট্রাইক। আমি 9 তারিখের পর ঢাকায় আসলাম। আসার পরে শিবলি সাথে সেটে গেলাম। শিবলি ভাই বুঝাইলো যে এখন তো করার কিছু না। আর আমার কথা হচ্ছে যে কীভাবে কী হলো এটা তো বুঝতে হবে, তাই না? কারণ আমরা কাছের না, সোহান ভাই সবাই এখন সুইসাইড করেছে, স্বাভাবিকভাবে সুইসাইড করেছে, সবাই জানতে, আমরা তো ছিলাম না, আমরা তো বুঝলাম, কিন্তু কারণ তো বুঝতে হবে যে কই থেকে কী হয়েছে, স্বাভাবিক ব্যাপার না? তো ওই সময়গুলোতে তখন মানে অস্থিরতার মধ্যে ছিলাম আমরা, যে কী হলো, কই থেকে কী হলো, কিংবা কিছুই জানলাম না, এত বড় একটা ঘটনা হয়ে গেলো, তাই না? তো আমরা যতটুকু জানি, যতটুকু পড়েছি কিংবা শুনেছি, যে ওই যে আগের দিন হচ্ছে যে ডাবিং থিয়েটারে কি গন্ডল হয়েছে শাবনূরকে নিয়ে, ভাবির সাথে গন্ডল হয়েছে, নানান কাহিনী, এগুলো তো উঠে আসলো লাস্টে, তাই না? ওগুলো তো আর আমরা জানি না। তো আমি এসে তখন একটা আধারের মধ্যে থেকে গেলাম, আমার কিছুই জানালো না। লাস্ট 1 তারিখে সালমানের সাথে দেখা হলো, তারপর আর। কিন্তু আপনার হ্যারাসমেন্টটা শুরু হলো কবে থেকে? আমার হ্যারাসমেন্টটা শুরু হলো হচ্ছে যে আন্টি প্রথম দিকে কিছুই বলেনি, কিন্তু ইদানিং গেছে আন্টি আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে ব্যাপারটা। কারণ এটাই আমার কথা হচ্ছে যে আন্টির বোঝা উচিত যে আমি ছিলাম কি ছিলাম না, রাইট? 1 নম্বর। আর রিলেশনশিপ, বন্ধুত্ব, এটা তো সবাই জানে যে আমরা খুব কাছের বন্ধু। তারপর কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু জিনিস যা কোনো বন্ধুকে কেউ শেয়ার করতে পারে না, তাই না? এরকম একটা ব্যাপার। আর আন্টি আমাকে বারবার আমার উপর চাপ দিচ্ছে, কারণ কি তখন কিন্তু কিছু হয়নি যখন এই ঘটনাগুলো হয়ে গেল। হ্যাঁ, 1 বছর পর হঠাৎ একটা ছেলে আসলো, রিজভি নাম। ওকে, দেখেন রিজভি নাম, এই রিজভি নাকি সাক্ষাৎকার দিয়ে 164 জবানবন্দি দিয়ে বললো যে আমি ছিলাম, ডন ছিল, আজিজ মোহাম্মদ ছিল, সালমানের শাশুড়ি ছিল, আবুল ছিল, কাবুল ছিল, কে যার যার নাম মুখস্থ আছে আর কি, তাদের যাদেরকে জড়ানো দরকার জড়িয়ে একটা গল্প লেখা হলো আর কি, যে এভাবে মারা হয়েছে, সালমানকে মারছে আজিজ মোহাম্মদের লোকজন, আজিজ মোহাম্মদ ছিল, আজিজ মোহাম্মদ ঝুলাইছে, ডন নামাইছে, ডন মারছে, নানান কাহিনী, তাই না? তো এই ছেলেটা আজকা হঠাৎ সাডেনলি, আমরা কিন্তু হঠাৎ 1 বছর পর এরকম, মেবি আপনারা ডেট কিংবা সময় দেখলে বুঝবেন, 1 বছর পর হঠাৎ হ্যাঁ সালমান শাহ খুনি বেড়ে। রিজভি এরকম সাক্ষাৎকার দেওয়ার কে? এইবার আসেন রিজভি, আপনি আসেন রিজভির
আমি পরশুদিন কি বললাম, পরশুদিন ইউটিউবে পেলাম, এত বছর পর রিজভী লন্ডন থেকে বক্তব্য দিছে, যেগুলো একটা সাজানো নাটক। সালমানের মা, তারপরে ওসি কামরুল, সালমানের বাবা, আরও কয়েকজন মিলে, আত্মীয় স্বজন মিলে একটা গল্প সাজানো হয়েছিল। আমাকে সাক্ষী দেওয়ার জন্য বলেছিল, আমি সাক্ষী দিছি, দিলে আমাকে রাজ সাক্ষী বানিয়ে দিবে, ডন টন আজমল সবার ফাঁসি হয়ে যাবে, আমি চলে যাবো আমেরিকা, এরকম একটা ছিল মানে রিজভী ব্যাপারটা। রিজভী কে ছিল আসলে, উনি সাক্ষী দিতে পারে কিনা, কে ছিল উনি? আসি, যেহেতু আপনার পয়েন্ট উঠেছেন, এভাবে আমি কোথাও বলিনি, আমি বলছি কারণ জনগণের জানা উচিত, রাইট, তাই না? মানে আমি তো ছিলামই না তখন, তাই না? তার মানে আমার ফেসে যাওয়ার কোনো রাস্তায় নেই, দের ইজ নো ওয়ে। শুধুমাত্র ভালো সম্পর্ক এই খাতিরে হচ্ছে আপনার এরকম হ্যারাসমেন্ট, আপনার কথা অনুযায়ী। এই জন্য আমাকে, কিন্তু আন্টির তো জানা উচিত যে আমি কই ছিলাম দ্যাট টাইম, রাইট? তাই না? জেনে শুনে তো বলা উচিত। তো রিজভীকে আনা হলো, আমরা পেপারে পেলাম যে হঠাৎ একটা আগন্তুক ছেলে সালমানের বাসায় ঢুকে পড়েছিল, সালমানের বাবার বাসায় গ্রিন রোডে। ওকে, হঠাৎ দেখেন স্ক্রিপ্ট কত দুর্বল, ঠিক আছে? সরি ফর দিস, ভেরি সিরিয়াস থিং। সব জায়গায় পলিটিক্স তো হয় না, উনি পলিটিশিয়ান, আন্টি অনেক বড় পলিটিশিয়ান, রাজনীতিবিদ, সব জায়গায় রাজনীতি হয় না, এটা বুঝতে হবে। ওরকে আমার কাছে সব পেপার কাটিং আছে, রিজভীর জবানবন্দিও আছে, পেপার কাটিং আছে, আবার রিজভী যে সাজানো নাটক এটাও হেডিং আছে। হুট করে একজন লোক বাসায় ঢুকে পড়ে এরকম জায়গায় চলে যায় কিভাবে? হুট করে একটা ছেলে আসলো, আচ্ছা সালমানের বাসায়, সালমানের মানে বাবার বাড়িতে গ্রিন রোড এসে ঢুকলো, ঢুকে ড্রয়িং রুমে ঘুরতেছে, দরজা খোলা আছে স্বাভাবিক ব্যাপার, ড্রয়িং রুমে ঢুকে এদিকে ওদিকে খুঁজছে, এর মধ্যে সালমানের বাবা এসছে, কারে চাই ধরে ফেলছে, আমি সালমান স্যার খুনি। হ্যাঁ, বুঝতে পারছি এটা কোনোদিন সম্ভব? আমি সালমান শাহকে খুন করেছি, আমি আবার সালমানের বাসায় যা খোঁজাখুঁজি করছি, এত সোজা, এক নম্বর। 2 নম্বর কথা, আমরা যতটুকু পেলাম আর কি পেপারে, মানে সালমানের যখন রিজভী জবানবন্দি দিল আর কি, সালমানকে আমি ডন অমুক সমুক নাজির মোহাম্মদ সবাই মিলে খুন করছি, নানান যা ঘটনা ঘটল। তারপর কিন্তু রিজভী অ্যারেস্ট ছিল, তাই না? তারপর বেরোলো কীভাবে, কিংবা জামিন নিয়ে ও যে এখন লন্ডন আছে, লন্ডন থেকে যে কালকে লাইভ ইন্টারভিউ দেখলাম, লাইভ ইন্টারভিউ দিল যে 25 বছর পর এই জিনিসটা নিয়ে নীলা আপা কী আরম্ভ করছে, বোঝেন হিসেবটা। তো এই ছেলেটাকে যখন নিয়ে আসলো, তাহলে কী কারণে মানে সাজানো হলো জিনিসটা। এখন রিজভীর কথা বলছে নীলা চৌধুরী, নীলান্টি বলছে যে আমি চিনি না রিজভীরে, বোঝেন হিসেবটা। কিছুদিন আগে রুবি আন্টির ঘটনা, ওইটা তো আরেকটা ম্যাসাকার, সেম জিনিসটা। এখন রুবি আন্টি ক্র্যাক হয়তো বা এরকম একটা, আচ্ছা না, আজকে একটা বললো, কালকে। এই রুবির সঙ্গে এনাদের সম্পর্কটা কি পারিবারিক কোনো সম্পর্ক? এটা আমি রুবি আন্টিরে দেখছি কি দেখিনি মনে নেই, তবে জানতাম যে সালমানের অপোজিটে বিল্ডিংয়ে থাকতো রুবি, ওদের সাথে ভাবিদের সাথে একটা রিলেটেড আত্মীয় স্বজন, যাই হোক এটা ওদের সাবজেক্ট, ওই দিকে যায়নি। আমার কথা হচ্ছে রেজভী ছেলেটাকে পেলো কোথায়? আর রেজভী ছেলেটা এসে আজকা বাসায় ঢুকে বললো আমি সালমান শাহকে খুন করছি, আমি রাজশাহী, এটা তো দিস নট পসিবল, রাইট? এটা এত বড় একটা মেগা স্টার বাংলাদেশে, এক্স্যাক্টলি আজগুবি একটা গল্প সাজিয়েছিলেন ওনারা, ওটা মিথ্যা। কিন্তু কথা হচ্ছে যে গল্পটা সাজাতে চাচ্ছে কেন, ইন্টারেস্টটা কি? মিথ্যা কোনোদিন ঢাকা থাকে না, গোপন থাকে না, এটা চিরসত্য একটা ব্যাপার। গল্পটা সাজানো দরকার। সালমানের নিয়ে হয়তো বা যেটা কালকেই আমি একটা ইন্টারভিউ করলাম বাদল খন্দকার, সোহান সাহেব, ওনাদের, যে সালমানের আত্মাকে একটু শান্তি দেওয়া হোক। আমার কথা বোঝেন, হয়তো জিনিসটা সালমান ভক্তদের খারাপ লাগবে, কিন্তু সত্যটা জানা উচিত, বুঝতে পারছি, সত্যটা জানা উচিত। রিজভী রিজভী লন্ডনেই থাকে, সালমানের আম্মা, সালমানের ভাই, সালমানের মামারা যেখানে থেকে তার কয়েকটা বাসার পরেই থাকে। তো সালমানের মা যখন রিজভীকে বলেছিল যে তুমি সাক্ষী দেবে, রাজসাক্ষী দেবো, তুমি রাজসাক্ষী হয়ে যাবে, আমরা তোমাকে বিদেশে পাঠিয়ে দেবো, আর এদের ফাঁসি টেসি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার চিন্তা করেছিল। যা এটা কি উনি বলেছেন, এটা কি আপনি আপনার জায়গা থেকে বলছেন? আমরা তো পড়েছি। ওকে, রিজভীকে যখন সিআইডি ডিবিতে জিজ্ঞাসাবাদ করালো, কারণ একটা লোক একটা মানুষকে একটা জিনিস শিখিয়ে দেওয়ার পর ওই জিনিসটা কিন্তু নানান দিক থেকে যখন কোশ্চেন আসে, তখন কিন্তু একটা বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু আওলা যায়, খুব স্বাভাবিক, তাই না? স্বাভাবিক ব্যাপার, যখন চারিদিক থেকে আসে। ওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ও আমার কাছে পেপার কাটিং আছে, লাস্টে
জিজ্ঞাসাবাদের ঠেলায় ও বলছে সালমানের বাসা চিনি না। বুঝেন, সালমান ডিবি তো সিআইডি না ডিবি তখন ওকে গাড়িতে নিছে, নিয়ে বলছে চলো এফডিসি যাই, কোনখানে তোমরা মিটিং করছিলে সালমানকে মারার জন্য, কোন সালমানের বাসায় তুমি অনেক গেছো, বলছে আমি ডন সালমানের বাসায় প্রায় প্রায় আড্ডা মারতাম, সালমানের বাসায় চলো কোন রুমে আড্ডা মারতে দেখবো। এই যে প্র্যাকটিক্যাল, যখন ডিবি গাড়িতে উঠেছে, গাড়িতে উঠে বলছে চলো সালমান বাসায়, অ্যান্ড ডিবি অফিসটা সালমান বাসার কাছেই, কিন্তু ও তো সালমানের বাসায় কোনো দিনই আসেনি। বুঝতে পারছি। ও বলছে ইস্কাটন অমুক অমুক ফ্ল্যাট, চল যাই, তুই তো চিনিস, তুই তো আড্ডা মারছিস।